তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে দেখো তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 6 নম্বর সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো প্রথম কোশ্চেনে কী বলেছে যে ইউরোপের কোন দেশকে তোমার ইউরোপের রুগ্ন মানব বলা হয় বলো তো? এটা কিন্তু তুরস্ককে। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? আমরা সবাই জানি এটা কিন্তু কে ছিল বলো তো? ষোড়শ লুই ছিল। মীর বলতে কী বোঝানো হতো? এটা কিন্তু তোমার গ্রাম্য সমিতিকে মীর বলা হতো। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই কথাটা, এই মন্তব্য কে করেছেন? এটা বলেছেন লেনিন। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় কত সালে? 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়। সুয়েজ খালের খনন কার্য কবে শুরু হয়েছিল? এটা তোমার 1859 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো হয়েছিল। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত কী বলতো? এটা তোমার হবে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া, এটা তোমার স্পেনের গৃহযুদ্ধ। ইল দুচে উপাধিতে ভূষিত হন, কে ভূষিত হয়েছিল? এটা কিন্তু তোমার মুসোলিনি। পবিত্র চুক্তির প্রবক্তা কে ছিলেন? এটা তোমার রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার পবিত্র চুক্তির প্রবক্তা ছিলেন। নাগরিক রাজা কাকে বলা হতো? ফ্রান্সের লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। টেলিগ্রাফ ব্যবস্থার প্রবক্তাকে? স্যামুয়েল এফ.বি. মোর্স। ঠিক আছে। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা হবে ফ্রেডরিক ইবার্ট। ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে, এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু তোমার সত্য। তারপরে দেখো, ভার্সাই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন উইড্রো উইলসন, এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু তোমার মিথ্যা। আচ্ছা, তাহলে কে করেছিল? এটা হবে ক্লেমেনশো। জোসেফ ম্যাথিনি ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা। আচ্ছা, ইটালির কৃষকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে চেয়েছিলেন, না ইটালির যুবকদের জাতীয়তাবাদ গড়ে তুলতে চেয়েছিলেন, নাকি তোমার ইটালির সাধারণ মানুষের মধ্যে রাজতান্ত্রিক ধারণা গড়ে তুলতে তিনি চেয়েছিলেন? আসলে তিনি চেয়েছিলেন ইটালির যুবকদের মধ্যে যেন জাতীয়তাবাদ গড়ে ওঠে। শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক সম্পদ বন্টনে বিভাজন ও বৈষম্যের সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এইবার শ্রমিক শ্রেণী উৎপাদনের সিংহভাগ দখল করে নেয়। প্রতিটি দেশের সরকার শ্রমিক ও মালিক শ্রেণীর ওপর উঁচু হারে আয়কর আরোপ করতে থাকে এবং শিল্প এবং মালিকানায় প্রচুর মুনাফা অর্জন করলে শ্রমিকদের অল্প মজুরি প্রদান করে। এটা কিন্তু তোমার ব্যাখ্যা 3টা হবে। কার্লসবার্গ ডিক্রি নির্দেশ কী বলতো? এটা চলো আমরা পিডিএফ থেকে দেখি। কার্লসবার্গ নির্দেশ কী? 1819 খ্রিস্টাব্দে মেটারনিক জার্মানির কার্লসবার্গ শহর থেকে যে নির্দেশনামা জারি করেন তাই কিন্তু কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। আর এই ডিক্রি অনুসারে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়। জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ কিন্তু করা হয়েছিল। জার্মানি ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য বলতে কী বোঝো? ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয় নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন। 1852 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর অকস্মাৎ এক সশস্ত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফরাসি আইনসভার ক্ষমতা কেড়ে নিয়ে প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে তিনি রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তৃতীয় নেপোলিয়ন উপাধি ধারণ করেন এবং নিজেকে ফরাসিদের সম্রাট বলে ঘোষণা করেন। এইভাবেই তোমার দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং দ্বিতীয় সাম্রাজ্যও প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল বলতো? তোমার ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার অনেকগুলো কারণ ছিল, আর তার মধ্যে অন্যতম কারণগুলো হলো শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বা প্রধান উপাদানগুলো, তারপরে তোমার হলো বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে দেখো প্রচুর বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল সেই সময়, যা ইংল্যান্ডের শিল্পের কিন্তু সহায়ক হয়েছিল। আগাদির সংকট বলতে কী বোঝো? দেখো, মরক্কো থেকে ফরাসি প্রভাব দূর করার জন্য কাইজার দ্বিতীয় উইলিয়াম 1911 খ্রিস্টাব্দে মরক্কোর আগাদি শহরে তোমার পাম্পারি থিমে একটি যুদ্ধজাহাজ পাঠান। এর ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ পরিস্থিতি, এটা কিন্তু তোমার যুদ্ধ হবে, এটা একটু ঠিক করে নেবে, যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় যা আগাদির সংকট নামে পরিচিত। শেষ পর্যন্ত ইংল্যান্ডের মধ্যস্থতায় জার্মানি মরক্কো ও ফরাসি কর্তৃত্ব মেনে নেয়। বিনিময়ে ফ্রান্স অধিকৃত কঙ্গোতে 1 লক্ষ বর্গমাইল ভূখণ্ড কিন্তু অধিকার করেছিল। ত্রিশক্তি আতাত কবে হয়েছিল বলতো? কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1907 সালে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে কিন্তু ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়েছিল। জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? 1936 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে চলা যে স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর নেতা জেনারেল ফ্রাঙ্কো ছিলেন। তিনি গৃহযুদ্ধে জয়ী হয় এবং স্পেনের রাষ্ট্রনায়কে পরিণত কিন্তু তিনি হয়েছিল।
ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? আসলে দেখো, নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাষ্ট্রগুলির পুনর্গঠন বা সীমানার পুনর্বিন্যাস বা শান্তি স্থাপনের উদ্দেশ্যেই কিন্তু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1815 সালের 20 নভেম্বর ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল, দেখো, ভিয়েনা কংগ্রেস সেক্রেটারি ফ্রেডরিক ভন জেনসত এর মতে রাষ্ট্রনৈতিক বা পুনরুজ্জীবন ইউরোপীয় সমাজ ব্যবস্থার পুনঃসংস্থান দ্বারা ভিয়েনার নেতৃবৃন্দ জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে পুনর্গঠনের নামে রাজ্যসীমা সম্প্রসারণ করাই কিন্তু তাদের উদ্দেশ্য ছিল। বা ঐতিহাসিক কেটলবি ফরাসি বিপ্লব ও বিপ্লবপ্রসূত গণতন্ত্র, জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় ও সামাজিক চেতনার বিকাশ করাই ছিল কিন্তু এই কংগ্রেসের উদ্দেশ্য, ইউরোপের পুনর্গঠন করা। তা দেখো, ভিয়েনা সম্মেলনের মাধ্যমেই কিন্তু তোমার নেপোলিয়ন বিভিন্ন রাজনৈতিক নকশার পরিবর্তন ঘটিয়েছিল এবং ন্যায় ও সততার মাধ্যমে তার পুনর্গঠন করার জন্য জার্মানি, পোল্যান্ড, তোমার স্যাক্সনি, রাইন অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করা, শক্তিসাম্য প্রতিষ্ঠা করা, তারপরে দেখো গোপন চুক্তির মর্যাদা দান, তারপরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নেপোলিয়নের পতনের পর তাকে পরাজিত করার জন্য যেসব গোপন চুক্তি করা হয়েছিল ভিয়েনা সম্মেলনে, কিন্তু সেই চুক্তিগুলোকে যথাযথ সম্মান প্রদান করা হয় বলে ঠিক করা হয় এবং ক্ষতিপূরণ প্রদান, নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যেসব ক্ষতি হয়েছিল তা ক্ষতিপূরণের দানের ব্যবস্থা করা ছিল কিন্তু এখানকার অন্যতম একটা উদ্দেশ্য বা শান্তি প্রতিষ্ঠা। আচ্ছা, নেপোলিয়ন যুদ্ধকে কেন্দ্র করে ক্ষতবিক্ষত ইউরোপের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা ছিল ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, উপনিবেশ বিস্তারে শিল্প বিপ্লবের ভূমিকা কী ছিল? শিল্প বিপ্লবের ফলে উপনিবেশবাদের জন্মের কারণগুলো ছিল, দেখো, পণ্য বিক্রির বাজার দখল। শিল্প বিপ্লবের ফলে কারখানাগুলোতে অল্প সময়ে অধিক পণ্য সামগ্রী উৎপাদিত হতে শুরু করে এবং উৎপাদিত পণ্যে স্বদেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত পণ্য বিক্রয়ের জন্য বাজারের প্রয়োজন হয়। তারপরে প্রতিদ্বন্দ্বিতা। এবার দেখো, শিল্পপণ্য বিক্রয়ের জন্য একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল তোমার ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, এরা সবাই কিন্তু প্রতিযোগিতায় নেমে পড়েছিল। মূলধনের প্রাচুর্য। এবার দেখো, শিল্পপতি আর পুঁজিপতিদের হাতে প্রচুর অর্থ সঞ্চিত হয় এবং সেই কারণে কিন্তু তোমার হলো শিল্প বিপ্লব ঘটেছিল। তারপরে ইউরোপ মূলত শিল্পোন্নত এশিয়ার যে সকল দেশগুলো ছিল সেই এশিয়ার দেশগুলোতে কিন্তু তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। তারপরে দেখো, রুশ বিপ্লবের প্রভাব। পৃথিবীর যুগান্তকারী ঘটনাগুলোর মধ্যে 1917 খ্রিস্টাব্দে ঘটেছিল রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটে। এই রাজনৈতিক প্রভাব, দেখো, রাজনৈতিক প্রভাব কী ছিল, অর্থনৈতিক প্রভাব কী ছিল আর সামাজিক প্রভাব কী ছিল, এটা তোমরা আলোচনা করবে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। আর আন্তর্জাতিক প্রভাবটা আলোচনা করার পর এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।